সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই দুপুরে তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে সবাই নিরাপদে আছো, ভালো আছো। তোমাদের দয়ায় আমিও মোটামুটি ভালো আছি। তো আমরা আমাদের যে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টির দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা ছিল ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বা দা ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। এরকম ছিল, তোমাদের নিশ্চয় মনে আছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বা এইচ বাই কত এমসি, এভাবে লেখা যায়। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, এটা আমরা আলোচনা করেছিলাম। আরেকটা আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি না, এটা ভুল বললাম আমরা, কম্পটন ক্রিয়া। আলোচনা করেছিলাম আমরা কম্পটন ক্রিয়া। তার সমীকরণটা এরকম ছিল, তোমাদের মনে আছে কিনা দেখো, ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এই দুটো সমীকরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এটা হলো কি বললাম, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। আর এটা বলেছিলাম কি, যে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া তোমাদের মনে আছে কিনা, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বলেছিলাম যে বিকিরণ বা আলোর নয়, সকল পদার্থেরই। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ছিল যে শুধুমাত্র বিকিরণ বা আলোর নয়, সকল পদার্থেরই দ্বৈত ধর্ম আছে, দুটো প্রকৃতি আছে। একটা হচ্ছে কণা প্রকৃতি, আর একটা কি তরঙ্গ প্রকৃতি। একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে তরঙ্গ। আর সেই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা একটা তড়িৎচুম্বক তরঙ্গ নয়, এটাকে বলা হয় বস্তু তরঙ্গ। কি তরঙ্গ বলা হয়? বস্তু তরঙ্গ। তো আমরা সেই সমীকরণটা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি আমরা প্রতিপাদন করে দেখিয়েছিলাম। তো এই ল্যামডার সঙ্গে বলেছিলাম তরঙ্গ ধর্ম পরিবর্তিত হবে। ল্যামডার সঙ্গে তরঙ্গ ধর্ম আর ভরবেগের সঙ্গে কি পরিবর্তন হবে? কণা ধর্ম পরিবর্তিত হবে। ল্যামডার সঙ্গে তরঙ্গ প্রকৃতি আর ভরবেগের সঙ্গে হবে কণা প্রকৃতি। এটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। এরপরে এটা ছিল কি তোমার কম্পটন ক্রিয়া। সেটা আমরা কি বলেছিলাম তাকে একটু মনে আসছে কিনা, যে একটা শক্তিশালী ফোটন, আমি একটু ছবি আঁকি এখানে, একটা শক্তিশালী ফোটন মানে আলো, একটা স্থির ইলেকট্রনকে আঘাত করলো, এই যে ইলেকট্রন একে আঘাত করলো করে ফোটন এদিকে চলে গেল আর ইলেকট্রন গেল এদিকে, তাহলে এই যে বরাবর ফোটন চলে গেল এইদিকে আর ইলেকট্রন গেল এইদিকে। তাহলে একটা শক্তিশালী ফোটনের শক্তি ইকুয়াল টু এইচ নিউ, এইচ ইনটু কত সি বাই ল্যামডা। আর এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন, মানে আলো। এটা হচ্ছে আপতিত ফোটন আর এইটা হলো বিক্ষিপ্ত ফোটন। এই কোণটাকে বলা হয় বিক্ষেপণ কোণ ফাই। তো দেখা যাবে কি, এই বিক্ষিপ্ত ফোটনের শক্তি ই ড্যাশ ইকুয়াল টু এইচ নিউ ড্যাশ ইকুয়াল টু আমরা বলেছিলাম সি বাই ল্যামডা ড্যাশ। মনে আছে কি? দেখো এটা আমরা গত ক্লাসে করেছি কিন্তু। তো এই বিক্ষিপ্ত ফোটনের শক্তি আর আপতিত ফোটনের শক্তি এক হয় না। কেন এক হয় না? এই স্থির ইলেকট্রনকে গতিশীল করতে কিছুটা শক্তি ব্যয় হয়ে যায়, ফলে এই বিক্ষিপ্ত ফোটনের শক্তি কিছুটা কমে যায়, ফলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমে যাবে, ফলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কার থেকে? আপতিত ফোটনের চেয়ে। আপতিত ফোটনের চেয়ে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন আমরা সেটা দেখিয়েছি, যে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হলো আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এর মান আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে, দেখো এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। আর 1 মাইনাস কস ফাই, ফাই হচ্ছে বিক্ষেপণ কোণ, ফাইটাকে আমরা বলছি কি বিক্ষেপণ কোণ, তাই না? এই সমীকরণ কিন্তু দুটোই কিনা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপর আমরা দেখিয়েছিলাম যে ফাই ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, আমরা ফাইল এখানে যদি 0 ডিগ্রি বসাই, তাহলে দেখো তো কি হয়, হবে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়াল টু cos 0 1, তাহলে 0 হয়ে যাবে, টোটাল হবে 0, তাহলে ল্যামডা ড্যাশ ইকুয়াল টু ল্যামডা হবে। কখন? যখন বিক্ষেপণ কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, x অক্ষ বলো, এইভাবে যদি যায় তাহলে কি হবে, তখন আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই একটা বিষয়। তারপর বলেছিলাম যে ফাই ইকুয়াল টু যদি
তোমার 90° হয়, তাহলে কি হবে 90° যদি এখানে বসাই তাহলে দেখো তো কি হবে, ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট ইনটু 1 মাইনাস cos 90। cos 90 তো আমরা জানি 0, বসালে কত হবে এইচ বাই এম নট সি। এইটার নাম হচ্ছে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বললাম কি আপাত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটন এর মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয় 90° হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটাকেই বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা এভাবে লিখতে পারি ল্যামডা সি দিয়ে, সেটাকে আমরা বলছি কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কখন বললাম যে আপাতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ যদি 90° হয় 90° হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যে যে পরিবর্তন হবে সেটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, তাই না? এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা যদি আলোচনা করবো, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তোমরা দেখো নিশ্চয় লেখা আছে, দেখো কি আছে বলো, নিশ্চয় দেখতে পাচ্ছ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা কেমিস্ট্রিতেও তোমরা পড়েছো। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে আমরা একটু আগে বলেছিলাম যে আলোর দ্বৈত প্রকৃতি আছে, তাই দুটো প্রকৃতি, একটা কণা প্রকৃতি, একটা হলো তরঙ্গ প্রকৃতি, যেটা আবিষ্কার করলো বিজ্ঞানী ডি ব্রগলি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে বললো যে কোনো গতিশীল কণা, কোনো আমরা লিখে নিতে পারো, কোন গতিশীল কণা যেটাকে আমরা যেমন ইলেকট্রন, ইলেকট্রন একটা গতিশীল কণা, কোন একটি গতিশীল কণা যেমন ইলেকট্রন এর একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ, একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে না। কোন একটি গতিশীল কণার একই সঙ্গে তার অবস্থান, অবস্থান মানে দূরত্ব, এবং ভরবেগ, ভরবেগ মানে ডেল্টা পি, ভর এবং বেগ, অনিশ্চয় অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে পরিমাপ করা যাবে না। অবস্থান যদি সঠিকভাবে পরিমাপ করি, ভরবেগ কিন্তু আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো না। তাহলে এই যে অবস্থান বা ভরবেগের যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যে ভুল আমরা মান পাবো, তো সেই কথা থেকে উনি একটা বললেন কি যে কোনো গতিশীল কণার একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ পরিমাপ করা যাবে না। অবস্থান মানে দূরত্ব, অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে, অবস্থান মানে ডেল্টা এক্স এবং ভরবেগ হচ্ছে ডেল্টা বি, এর অনিশ্চয়তার গুণফল হবে এইচ কাট বাই 2। এইচ কাট হলো এইচ বাই 2 পাই, মানে প্লাঙ্ক ধ্রুবক। এইচ কাট মানে এইচ বাই 2 পাই, ঠিক আছে? লিখে রাখতে পারো, এইচ কাট মানে হলো এইচ বাই 2 পাই। তাহলে আমরা কি বললাম যে অবস্থান এবং সময়, অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে এইচ কাট বাই 2 থেকে বড় অথবা সমান। অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে এইচ কাট বাই 2 থেকে বড় অথবা সমান, কখনোই ছোট হবে না। আমি কিন্তু এভাবে লিখতে পারি ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু এইচ কাট বাই 2, এটা লেখা যাবে, কিন্তু কি লেখা যাবে না, ছোট লেখা যাবে না, ঠিক আছে? আমরা কি বললাম যে অবস্থান এবং কোন গতিশীল কণার, অবস্থান এবং ভরবেগের, কোন গতিশীল কণার লিখে নাও, অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে এইচ কাট বাই 2 থেকে বড় অথবা সমান, বড় অথবা সমান। তাহলে আমরা আবার বলি, কোন একটি গতিশীল কণার একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে এইচ কাট বাই 2 থেকে বড় অথবা সমান। আমরা এটা লিখতে পারবো, এটাও লিখতে পারবো, তাই না? আর এইচ কাট মানে বললাম কি এইচ বাই 2 পাই। এটাকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাই তো? তাহলে আমরা বললাম কোন গতিশীল কণার একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে পরিমাপ করা যাবে না। অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে কি হবে এইচ কাট বাই 2 থেকে বড় অথবা সমান, কখনোই কি হবে না, ছোট হবে না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আর এই নীতিটা আবিষ্কার করেছে কত সালে? 1927 সালে জার্মান বিজ্ঞানী
উনি এটা আবিষ্কার করলেন কত সালে? 1927 সালে। 1927 সালে উনি এটা আবিষ্কার করলেন। কথা কি বুঝতে পেরেছো? 1927 সালে। তো আমরা একইভাবে আবার দেখানো যাবে, শোনো, একইভাবে দেখানো যাবে শক্তি এবং সময়ের, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে সময়ের অনিশ্চয়তার গুণফল হবে একইভাবে a স্কয়ার বাই 2 থেকে বড় অথবা সমান। আমরা একইভাবে দেখাতে পারবো কি শক্তি এবং সময়ের অনিশ্চয়তার গুণফল হবে a স্কয়ার বাই 2 থেকে কি বললাম? বড় অথবা সমান, কখনোই ছোট হবে না। আমরা এটাও লিখতে পারবো, এটাও লিখতে পারবো। এটা হচ্ছে শক্তি এবং সময়ের অনিশ্চয়তা, আর এটা হলো কি অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা, দুটোই কিন্তু একই বিষয়। ঠিক আছে, এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো আমরা এখন যেটা দেখাবো, তোমার নিশ্চয় লেখা হয়ে গেছে, আমরা যেটা দেখাবো সেটা হলো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে আমাদেরকে দেখাতে হবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে দেখাতে হবে যে একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে দেখাও যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। আমরা যে নিউক্লিয়াস মানে কি জানি যে প্রোটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন গুলো যে অনেক দূরে থাকে, কক্ষপথ থাকে ইলেকট্রন। তো এইটা হচ্ছে সেই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রনের কোনো চার্জ নেই, তাই টোটাল নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ। আমরা বলছি কি এই ইলেকট্রনটা অনেক দূরে, এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে না। কেন পারবে না সেটা ব্যাখ্যাটা আমরা এখন দিব। সেটা কোন আলোকে দিব আমরা সেটা আলোচনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আলোকে। ঠিক আছে, তো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা হতে আমরা দেখাবো যে একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করতে পারে না। তো তোমরা একটু লিখে নাও। তো দেখো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে আমরা জানি, একবারে বলে দেই, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে আমরা জানি, আমি একটু সংক্ষেপে করি, ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু a স্কয়ার বাই 2 এটা লেখা যাবে না? যাবে না। তো ডেল্টা এক্স মানে দূরত্ব। তা আমরা জানি যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10 টু কত -14 মিটার, তাহলে ব্যাস কত হবে? এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে এটা, তাহলে ব্যাস কত হবে? অর্থাৎ ডেল্টা এক্স কত হবে? ডেল্টা এক্স হবে তাহলে কত? 2 গুণ 10 টু -14 মিটার। এইটা হচ্ছে 10 টু -14 আর এটা তাহলে লেখা যায় কত? 2 গুণ 10 টু -14 মিটার। তাহলে আমরা ডেল্টা এক্স মান কত বলতে পারি? 2 গুণ 10 টু -14 মিটার। এইটি হচ্ছে 10 টু -14 মিটার, তাই না? আর ওইটা সংখ্যাটি লিখতে পারি। আমরা এখান থেকে ডেল্টা পি কত হবে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 2 ইনটু কত? ডেল্টা এক্স, ঠিক না? আবার এই a স্কয়ার সমান আমরা লিখতে পারি কত? মনে আছে h বাই 2 পাই। a স্কয়ার সমান লেখা যায় কি? h বাই 2 পাই। a স্কয়ার সমান লেখা যায় h বাই 2 পাই। তারপর কি থাকছে 2 ইনটু কত? ডেল্টা এক্স। তো মানটা আমরা বসিয়ে দেই এবার। h এর মান আমরা জানি 6.63 গুণ 10 টু দি পাওয়ার -34 প্লাঙ্ক ধ্রুবকের মান। তারপর 2 গুণ 3.14 গুণ 2 গুণ ডেল্টা এক্স এর মান হচ্ছে এই যে ডেল্টা এক্স এর মান হচ্ছে 2 গুণ 10 টু দি পাওয়ার কত? ডেল্টা এক্স এর মান 2 গুণ কত? 10 টু দি পাওয়ার -15। তো এটা আমরা ক্যালকুলেশন করে এই ভরবেগের মানটা পেতে পারি। তো ভরবেগের যে মানটা আসবে আমি লিখে নাও তোমরা, সেই মানটা আমি বলছি দেখো 2.64 গুণ 10 টু দি -21 2.64 গুণ 10 টু দি -21 কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ওই ইলেকট্রনের ভরবেগ হচ্ছে কত? 2.68 গুণ 10 টু দি -21 কেজি মিটার পার সেকেন্ড। এটা আমরা পেলাম। তো এখন আবার আমরা জানি যে শক্তি, এখন আমরা কি জানি যে শক্তি, দেখো এখন আমরা জানি ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তোমাদের মনে আছে কাজ শক্তি উপাদ্য করাইছিলাম, কাজ শক্তির ওখানে পি স্কয়ার বাই 2m। তো পি এর মান তো আমরা এটা পেলাম, এই যে ইলেকট্রনের গতিশক্তি ইকে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তো পি মানে ডেল্টা পি, এটা লেখো
2.64 গুণ 10 টু দি পাওয়ার কত -21, আর 2 গুণ ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 গুণ 10 টু দি -31। তো এখানে বসালে আমরা ওই ইলেকট্রনের গতিশক্তি কত হবে আমরা সেটা বের করতে পারবো। তো সেটা হবে, লিখে নাও 3.829 গুণ 10 টু দি পাওয়ার 12 জুল। সেই ইলেকট্রনের গতিশক্তি কত পেলাম 3.829 গুণ 10 টু দি পাওয়ার -12 জুল, ওই ইলেকট্রনের গতিশক্তি। এখন শক্তি আমরা যদি ইভিতে নিয়ে আসি তাহলে কত হবে, এখন যদি আমরা এটাকে ইভিতে নিয়ে আসি তাহলে গতিশক্তি কত হবে, দেখো ইভিতে আনতে গেলে ভাগ করতে হবে কত জানো 1.6 গুণ 10 টু -19, ভাগ করলে কত ইভি হয় দেখো, ইলেকট্রন ভোল্ট কত হবে আমি সেটা বলি, সেটা হবে 23.93 গুণ 10 টু দি পাওয়ার 6 এত ইভি ইলেকট্রন ভোল্ট। আবার আমরা যদি এমইভি তে নিয়ে আসি, এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট, আমরা যদি এমইভি তে নিয়ে আসি তাহলে কি হবে, এটাকে ভাগ করতে হবে 10 টু দি পাওয়ার 6 দিয়ে, তাহলে কত হবে 23.93 এমইভি। এটা হলো সেই ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি কত পেলাম 23.93 এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা সেই ইলেকট্রনের গতিশক্তি। অর্থাৎ একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে চায় তাহলে তার এই গতিশক্তিটার প্রয়োজন হবে। দেখে নাও, একটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে হলে তাকে দেখো 23.93 এমইভি শক্তির প্রয়োজন, এত শক্তির প্রয়োজন। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফলতে দেখা যায় যে ইলেকট্রনের শক্তি কত জানো মাত্র 4 এমইভি। যদি একটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে চায় তবে তার শক্তির প্রয়োজন কত, এত লাগবে, এই শক্তিটার প্রয়োজন হবে। কিন্তু আমরা পরীক্ষালব্ধ মান থেকে দেখেছি যে একটা ইলেকট্রনের শক্তির পরিমাণ কত, মাত্র 4 এমইভি। তাহলে আমরা থাকতে গেলে লাগবে এই পরিমাণ, আছে হচ্ছে এই পরিমাণ। সেই কারণে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। তাহলে একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয় তবে তার শক্তির প্রয়োজন হচ্ছে এত। কিন্তু পরীক্ষালব্ধ মান হতে দেখা যায় যে একটা ইলেকট্রনের শক্তি কত, সর্বোচ্চ কত 4 এমইভি, লাগবে হচ্ছে এটা, আছে হচ্ছে এটা। সুতরাং একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখালাম কি, হাইজেনবার্গের অনিশ্চয়তা হতে দেখালাম যে একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করতে পারে না। কেন অবস্থান করতে পারে না, যদি অবস্থান করতে হয় তবে তার শক্তির পরিমাণ লাগবে হচ্ছে এত, কিন্তু আছে হচ্ছে কত 9 এমইভি, লাগবে হচ্ছে এত এমইভি, আছে হচ্ছে এত এমইভি, সুতরাং এর থেকে অনেক কম। সেই জন্য নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। দেখো তোমাদের সব বইতে আছে, সব বইতে এটা আছে, একটু পড়লেই বুঝতে পারবে। এরপর আমরা আসি, দেখো এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা হতে আমরা দেখালাম নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করতে পারে না। এখন আমরা একটু দেখাই, তোমার এখানে বলছি একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে অর্থাৎ ডেল্টা এক্স দেওয়া আছে, অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে 5 গুণ 10 টু দি পাওয়ার -11, 5 গুণ 10 টু দি পাওয়ার -11, তাহলে এত মিটার। অবস্থানের অনিশ্চয়তা এত মিটার। ওই ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা নির্ণয় করো, ওই ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা আমাদেরকে বের করতে হবে। অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, আমাদের
ভরবেগের অনিশ্চয়তা নির্ণয় করতে আমাদের হবে। তাহলে আমরা জানি সংক্ষেপে লিখি ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু এইচ স্কয়ার বাই 2 আমরা লিখতে পারি। তো আমাদের ডেল্টা পি ইকুয়াল টু কত হবে এইচ স্কয়ার বাই 2 ইনটু কত ডেল্টা এক্স। তোমাদের মনে আছে এইচ স্কয়ার মানে কত এইচ বাই 2 পাই, আর এই 2 তো থাকছে, আর এক্স এর মান তো এটা 5 গুণ 10 টু দি পাওয়ার -11। এখানে এক্স এর মান তো আমরা জানি 6.63 গুণ 10 টু দি পাওয়ার -34, আর 3 গুণ 4 5 গুণ 5 গুণ, এখন ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা ভরবেগের অনিশ্চয়তা বের করতে পারবো। আমরা ভরবেগের অনিশ্চয়তা বের করতে পারবো। তো বসালে যে মানটা আসবে সেটা হলো, আমি বলে দেই, লিখে নাও 1.056 গুণ 10 টু দি পাওয়ার -24 কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগ। তাহলে আমরা ভরবেগের অনিশ্চয়তা বের করলাম। দেওয়া আছে কার অনিশ্চয়তা? অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, আমরা বের করলাম কি ভরবেগের অনিশ্চয়তা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তো আমরা আজকে এই অধ্যায়টি মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। এটা সর্বশেষ প্রশ্ন, আর সেটা কি ছিল? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সেটা আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোনো গতিশীল কণার একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে না। অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল হবে এইচ স্কয়ার বাই 2 থেকে বড় অথবা সমান, তাই না? এটা যেটা আমরা দেখেছিলাম। ঠিক একইভাবে আবার শক্তি এবং সময়ের অনিশ্চয়তাও দেখানো যাবে। তারপর আমরা সেখান থেকে দেখালাম কি যে একটা নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন অবস্থান করতে পারে না। তো আমরা এইটা মোটামুটি আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল, আমরা শেষ করলাম। আমরা আগামী ক্লাসে এই টোটাল এই অধ্যায় নিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা, কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টি শেষ করব। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টি আমরা শেষ করে ফেলবো। তো তোমরা পারলে একটু দেখে আসবে, বিশেষ করে আপেক্ষিক তত্ত্ব, যেটা দৈর্ঘ্য, ভর, সময়ের আপেক্ষিকতা, তারপর ভর শক্তি সমীকরণ E=mc², আর দৈর্ঘ্য, ভর এবং সময়ের আপেক্ষিকতা একটা বিষয়। তারপরে আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। তারপর আজকে যেটা বলছিলাম যে কম্পটন ক্রিয়া, দ্বিপগ্লিক তরঙ্গ দৈর্ঘ্য, আর আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তা। এই বিষয়গুলো মোটামুটি এই অধ্যায়তে আছে। তো আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ে কিছু সৃজনশীল এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আজকের মতো যথারীতিভাবে আগামী ক্লাসেও যুক্ত হবে। এই আহ্বান রেখে যারা আজকে যুক্ত হয়নি তাদেরকেও বলবে যুক্ত হওয়ার জন্য। এই আশীর্বাদ ব্যক্ত করে তোমাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।